হেই বন্ধুরা, হন্টিং সিনেপ্লেক্স চ্যানেলে তোমাদেরকে স্বাগতম। আজকের এই ভিডিওতে আমি এমন একটি ঝড় তোলা হরর ও থ্রিলার মুভি এক্সপ্লেইন করতে চলেছি, যেটি কোরিয়া সহ গোটা বিশ্বের হরর প্রেমীদের মাঝে অনেক বেশি সাড়া ফেলেছে। এই মুভিটির নাম হলো এক্সহুমা। এক্সহুমা অর্থাৎ যে কোনো পুরনো কবর থেকে মৃতের লাশ বের করে আনা। তাহলে বুঝতেই পারছো যে এই মুভিটি কত বেশি ভয়ঙ্কর হতে চলেছে। এর আগে আমি কোরিয়ান আরও একটি বেস্ট হরর মুভি দ্য ওয়েলিং এক্সপ্লেইন করেছিলাম, যেটির ভিডিও লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে। যদি দেখে না থাকো তাহলে এখনই দেখে নিতে পারো। তবে আর কথা না বাড়িয়ে চল শুরু করি। তো মুভির গল্পটি শুরু হয় লস অ্যাঞ্জেলেসে বং গিল এবং তার সিনিয়র হাওরিনকে দেখানোর মধ্য দিয়ে। তারা দুজন পেশায় ওঝা ছিল। তারা যে কোনো মৃত আত্মাকে তাড়ানোর কাজ করত। লস অ্যাঞ্জেলেসের পার্ক নামের কোনো এক রিয়েল এস্টেট ব্যবসায়ী বিশেষ কোনো কারণে সাউথ কোরিয়া থেকে তাদেরকে ডেকে পাঠিয়েছে। এরপর আমরা একটি নবজাতক বাচ্চাকে দেখি। এই বাচ্চাটি পার্কের শিশুপুত্র ছিল। বাচ্চাটি যতক্ষণ পর্যন্ত জেগে থাকে তার কান্না কোনোভাবেই থামানো যায় না। শহরের নামি দামি বড় ডাক্তাররা কোনোভাবে শিশুটির রোগ বুঝতে পারছে না। তাই পার্ক তার বাচ্চাকে সুস্থ করার জন্য হাওরিন এবং বংগিলকে এখানে ডেকে এনেছে। হাওরিন বিষয়টির রহস্য জানার জন্য কিছু রিচুয়াল করে, যেখান থেকে হাওরিন জানতে পারে 100 বছর আগে বাচ্চাটির যে পূর্বপুরুষ ছিল তার আত্মা শিশুটির উপর ভর করে তাকে বিরক্ত করছে। হাওরিন এবং বংগিল পার্ককে বিষয়টি জানায়। তখন পার্ক হাওরিন এবং বংগিলকে বলে অনেকদিন থেকেই তার পরিবার ভয়ঙ্কর সব দুঃস্বপ্ন দেখছে, এমনকি পার্কের বড় ভাই পাগল হয়ে মারা গেছে। হাওরিন তখন পার্ককে জানায় যদি পার্কের মৃত গ্র্যান্ডফাদারের কবরটিকে তুলে নিয়ে নিরাপদ কোনো জায়গায় প্রতিস্থাপন করা যায় বা নিয়ম অনুযায়ী লাশটিকে আগুনে পুড়িয়ে ফেলা যায়, তাহলে তার মৃত পূর্বপুরুষের আত্মা আর কখনো বিরক্ত করবে না। তবে সেটির জন্য তাদের কিছু লোকের প্রয়োজন। পরের সিনে আমরা কোরিয়াতে দুজন লোককে দেখতে পাই। তাদের নাম হচ্ছে কিম সং ডিওক এবং ইয়ং ইয়ন। কিম সং ডিওক একজন পেংসুই এক্সপার্ট, অর্থাৎ সে যে কোনো কবরের মাটির ডিবি চিবিয়ে বুঝতে পারে যে এই জায়গাটি আসলে শুভ নাকি অশুভ। এখানে কোনো এক ধনী পরিবারের সদস্যের কবর খোঁড়ার কাজ হচ্ছিল। জানা যায় এই পরিবারের লোকজন কিছুদিন থেকেই অদ্ভুত সব স্বপ্ন দেখে যাচ্ছে। এজন্য তারা ঠাকুরমার কবরটি খুঁড়তে বাধ্য হয়। এ সময় কবর খোঁড়ার পর সকলে দেখে ডেড বডিতে কোনো দাঁত নেই। আসলে নাতি ঠাকুরমার মৃত্যুর পরে তার দাঁতের পাটিগুলো স্মৃতি হিসাবে নিজের কাছে রেখেছিল, যার ফলে ঠাকুরমার স্পিরিটটি পরিবারটিকে বিরক্ত করছে। এদিকে হাওরিন এবং বংগিল কিমকে পার্কের কাজটি সম্পর্কে জানায়। পার্কের নির্দেশে কিম তার লোকজনকে নিয়ে পার্কের গ্র্যান্ডফাদারের কবরটি প্রতিস্থাপন করার জন্য রাজি হয়ে যায়। কিন্তু পার্ক কিমকে বলে কোনোভাবে তার গ্র্যান্ডফাদারের কফিনটি যেন না খোলা হয়, এছাড়া কেউ যেন কফিনের ওপর হাত না দেয়। পার্কের গ্র্যান্ডফাদারের কবরটি নর্থ এবং সাউথ কোরিয়ার বর্ডারের মধ্যে পাহাড়ের চূড়ায় নির্জন কোনো এক অদ্ভুত জায়গায় রয়েছে। কিম সেখানে গিয়ে বুঝতে পারে এই জায়গাতে কোনো অদ্ভুত শক্তি রয়েছে। তারা কবরের সামনে থাকা নাম ফলকে কারো নামই দেখতে পায় না, বরং সেখানে কিছু নাম্বার লেখা ছিল। কিমের তখন একটা বিষয় সন্দেহ জাগে, বিশেষ করে পার্কের পরিবার অনেক বেশি ধনী হওয়া সত্ত্বেও কেন তার গ্র্যান্ডফাদারের কবরকে এভাবে সাধারণভাবে দেয়া হয়েছিল। কি অদ্ভুত ব্যাপার। পার্ককে কিম বিষয়টি জিজ্ঞাসা করে। পার্ক তখন কিমকে বলে সেই সময় বিত্তশালী ব্যক্তির লাশের সাথে অনেক দামি জিনিসপত্র কবরে দেয়া হতো, যার ফলে লাশটির সাথে সেই দামি জিনিসগুলো চুরি হওয়ার সম্ভাবনা ছিল। তাই পার্কের পরিবারের লোকজন কিনসু নামের কোনো এক সন্ন্যাসীর আদেশ মতো তার দাদাকে এখানে কবর দিয়েছে। তবে কিম কাজটি করবে না বলে সেখান থেকে চলে যায়। কিম মনে করে এই কবরের ভেতরে ভয়ানক কোনো প্রেতাত্মা রয়েছে। যদি কবরটি খোঁড়া হয় তবে সেই প্রেতাত্মা বা ডিমনটি মুক্তি পেয়ে সবাইকে মেরে ফেলবে। তারপর হাওরিন কিমকে বোঝানোর চেষ্টা করে যদি তারা আত্মা প্রতিস্থাপন কৌশল ইউজ করে তাহলে তারা অবশ্যই নিরাপদে থাকবে। এই সিস্টেমে কবর থেকে লাশটিকে বের করে প্রতিস্থাপন করা যায় না, বরং সেটিকে পুড়িয়ে ফেলতে হবে। হাওরিমের এই আইডিয়াতে কিম কাজ করার জন্য রাজি হয়। পরের দিন সকালে 5টি শূকর, বাদ্যযন্ত্র এবং অন্যান্য জিনিসপত্র নিয়ে কিম সহ সবাই রিচুয়াল শুরু করে দেয়। মুভির এই সিনটি দেখতে বেশ ভয়ানক ছিল। বং তখন ডাক পিটিয়ে জোরে জোরে মন্ত্র পাঠ করে এবং হাওরিন সেটির তালে তালে নিয়েছে ছুরির সাহায্যে শুকুরগুলোর দেহকে ছিন্নভিন্ন করে দেয়। শ্রমিকেরা পার্কের গ্র্যান্ডফাদারের কবর খুঁড়ে কফিন বের করে। এ সময় একজন শ্রমিক সেখানে আরও কিছু পাওয়ার আশায় কবরটি খুঁড়তেই সেটির ভেতর থেকে অদ্ভুত ধরনের একটি সাপ বেরিয়ে আসে। লোকটি তখন তার হাতে থাকা কোদালের মাধ্যমে সাপটিকে 2 টুকরা করে দেয়। তখন আশ্চর্যজনকভাবে সাপটির গলা থেকে একজন মহিলার চিৎকারের শব্দ শোনা যায়। ঠিক সেই মুহূর্তে হঠাৎ করে বৃষ্টি নেমে আসার কারণে কিম সহ সকলে কফিনটিকে মর্গে রেখে দেয়।
পরের দিন সকালে তারা কবরটিকে প্রতিস্থাপন করবে। এদিকে কিম টেম্পলের বর্তমান পুরোহিতকে কিনসু নামের সন্ন্যাসী সম্পর্কে জিজ্ঞাসা করে, তবে পুরোহিত সে সন্ন্যাসী সম্পর্কে কিছুই জানতো না। কিম পুরোহিত থেকে জানতে পারে গ্রেভ ডিগাররা এই কবরের লাশটি চুরি করার জন্য চেষ্টা করেছিল, কিন্তু চোরগুলো কোনো কারণে ভয়ানকভাবে মারা যায়। অন্যদিকে মর্গের একজন লোভী কর্মচারী দামি কিছু পাওয়ার আশায় কফিনটি খোলার জন্য চেষ্টা করে। এ সময় হাওরিং এবং বঙ্গিল সেখানে চলে আসে, তবে লোভী লোকটি কফিনটি খুলে ফেলতেই কিছু একটা বেরিয়ে যায়। কিম এবং ইয়ংগিউন সেখানে ফিরে আসলে হাওরিং বিষয়টি তাদেরকে জানায়। ঠিক সেই মুহূর্তে পার্কের বাবা তার নিজের বাবার কণ্ঠস্বর শুনে জানালা খুলে দেয়। তখন কফিনের ভেতর থেকে বাইরে আসা ভয়ানক সেই প্রেতাত্মাটি খুবই খারাপভাবে পার্কের বাবাকে মেরে ফেলে। হাওরিং বুঝতে পারে ওই প্রেতাত্মাটি পার্কের বংশের সবাইকে মেরে ফেলবে, তাই হাওরিং পার্কের গ্র্যান্ডফাদারের আত্মাকে লাশের বডিতে আটকানোর জন্য রিচুয়াল করে। তখন আত্মাটি বংকে পজেস্ট করে ফেলে। আত্মাটি হাওরিংকে জানায় যেহেতু তার বংশের লোকজন পবিত্র কবরস্থান থেকে অভিশপ্ত একটি জায়গাতে তাকে কবর দিয়েছিল, এজন্য সে তার বংশের লোকজনকে মেরে প্রতিশোধ নিতে চায়। এদিকে পার্কের ফোনে কিম বলে জানালা খুলে দেওয়ার জন্য, অথচ কিম তখন পার্কের বাড়ির দরজায় নক করছিল। পার্ক কনফিউজড হয়ে পড়ে যে আসল কিম কোনটা হবে। পার্ক তখন বোকামি করে জানালাটি খুলে ফেলে। কিম দরজা ভেঙে ভিতরে ঢুকে দেখে পার্ক একের পর এক বোতল শেষ করে ফেলছে। এরপর পার্ক নিজেই নিজের ঘাড় মোটকে মারা যায়। এখন শুধু বেঁচে আছে পার্কের বাচ্চাটি, তাই সকলে কোনো উপায় না পেয়ে তাড়াতাড়ি লাশটিকে আগুনে পোড়ানোর চেষ্টা করে। অপরদিকে পার্কের গ্র্যান্ডফাদারের প্রেতাত্মাটি বাচ্চাটির গলায় হাত বাড়িয়ে দেয়। ঠিক তখন লাশটি আগুনে পড়তেই আত্মাটি দুর্বল হয়ে যায়। তবে খেলা এখনও বাকি ছিল। যে লোকটি কবরের ভেতর থেকে উঠে আসা সাপটিকে মেরেছে, ওই লোকটি কিমকে জানায় সেই দিনের ঘটনার পর থেকেই তার চোখ থেকে ঘুম উড়ে গেছে। যেটি শুনে কিম আবার সকলকে নিয়ে কবর খুঁড়তে থাকে। সেখানে তারা এমন কিছু দেখে যেটির জন্য তারা কোনোভাবেই প্রস্তুত ছিল না। তারা সেখানে কাটা তারে মোড়ানো আরও একটি কবর খুঁজে পায়। এই কবরের কফিনটি আকারে বেশ লম্বা ছিল। তারা সেটিকে পরের দিন সকালে প্রতিস্থাপন করবে বলে মন্দিরে রেখে দেয়। রাতের বেলায় হাওরিমের পেছনে আমরা একটি স্পিরিটকে দেখতে পাই। এটি তার শাশুড়ির আত্মা ছিল। যখন হাওরিম কোনো বিপদে পড়ত, তার শাশুড়ির আত্মাটি এসে তাকে রক্ষা করত। এ সময় বং পাশের খামারে গিয়ে দেখে কেউ একজন খামারের সবগুলো পশুকে নৃশংসভাবে মেরে খুবলে খুবলে খাচ্ছে। সেটির কিছু দূরে পড়ে আছে পুরোহিতের মৃতদেহ। এরপর বং এবং হাওরিম কফিন রাখার ঘরে এসে দেখে কফিনটি ভেঙে গেছে, অথচ হাওরিম মন্ত্র পড়ে কফিনের চারপাশে সিল করে রেখেছিল, কিন্তু কফিনের উপরের অংশ বন্ধ ছিল না, যার ফলে ভয়ানক সে আত্মাটি কফিনটি ভেঙে উপরের ছাদ দিয়ে পালিয়ে গেছে। বং সেখান থেকে চলে যাওয়ার পরে হাওরিম সেখানে একটি হেলমেট দেখে বুঝতে পারে এখানে কেউ একজন আছে। হাওরিম তখন দরজায় বিশাল আকৃতির দানব দেখতে পায়। দানবটির দেহে জাপানি সৈন্যের পোশাক ছিল। দানবটি হাওরিমকে তখন প্রায় ধরে মেরেই ফেলছিল। ঠিক তখন বং পেছন থেকে দানবটিকে আঘাত করে, তবে দানবটি বংকে আত্মমরা করে দেয়। এই দানবটি যে দেবতার পূজা করত, এটি সেই দেবতার মন্দির ছিল, তাই দানবটি আগুনের রূপে এসে আকাশে মিশে যায়। এদিকে কিম একাই কবর খুঁড়ে সেটির ভেতর থেকে পুরনো কিছু নথিপত্র খুঁজে পায়। হাওরিমের সাথে আমরা যে দুইটি মেয়েকে মন্ত্র পাঠ করতে দেখি, তারা দুজন বঙ্গিলের বোন ছিল। তারা বুঝতে পারে দানবটির স্পিরিটটি বঙ্গিলকে বশ করেছে। এ সময় হাওরিম এই আত্মাটির মাধ্যমে জানতে পারে এক সময় সে জাপানের জেনারেল ছিল। তোমাদেরকে জানিয়ে রাখি যে 1910 সাল থেকে 1945 সাল পর্যন্ত জাপান কোরিয়াকে শাসন করেছিল। তো মুভির গল্পে আসা যায়। এই জেনারেল কোরিয়ার লোকজনের ওপর ভীষণ অত্যাচার করত। এই কারণে লোকজন কিনসু নামের সন্ন্যাসীর সাহায্যে এই অত্যাচারী জেনারেলকে একটি অভিশাপ দিয়েছিল, যাতে তার আত্মা কখনো শান্তি না পায়। পার্কের গ্র্যান্ডফাদারের কবরটি তার বংশের লোকজন অভিশপ্ত এই জেনারেলের সাথেই দিয়েছে, যেন পার্কের দাদার লাশটি চুরি হওয়া থেকে জেনারেল রক্ষা করে। এদিকে বঙ্গিলকে বাঁচানোর জন্য তাদেরকে অবশ্যই দানবটিকে মেরে ফেলতে হবে। এজন্য তারা সকলে নিজেদের মুখে একটি মন্ত্র লিখে রাখে। তারা কবর থেকে বটগাছ পর্যন্ত জীবিত মাছ ছেড়ে দেয়। এখানে তাদের প্ল্যান হচ্ছে দানবটি যখন কবর থেকে বেরিয়ে আসবে, ঠিক তখন কিম এবং ইয়ংগিউল কবরের ভিতরে গিয়ে খোঁজার চেষ্টা করবে যে দানবটি কেন ফিরে এসেছে। তারপর সুযোগ বুঝে দানবটিকে মেরে ফেলতে হবে। রাতের বেলায় দানবটি যখন কবর থেকে বেরিয়ে মাছ খেতে খেতে এগিয়ে যাচ্ছিল, ঠিক তখন কিম এবং ইয়ংগিয়ন কবর করে খুঁজতে থাকে, কিন্তু তারা কিছুই খুঁজে পাচ্ছিল না। হাওরিম গাছে ধোঁয়া তৈরি করলে জেনারেল তার দিকে তেড়ে আসে। এ সময় হাওরিমের শাশুড়ির আত্মা সেখানে আসে হাওরিমকে বাঁচানোর জন্য। তবে দানবটি তার শাশুড়ির আত্মাকে মেরে আগুনের রূপে ফিরে এসে তার কবরের মধ্যে প্রবেশ করে। দানবটি কিমের বুকে আঙ্গুল ঠুকিয়ে দেয়। ঠিক সেই মুহূর্তে হাওরিম দানবটির শরীরে কাঠের গোড়ায় লেগে থাকা রক্ত ঢেলে দিতেই দানবটি অদৃশ্য হয়ে যায়।
কিম বুঝতে পারে দানবটিকে কিভাবে মারা যাবে। তখন হাওরিমের চোখে দানবটিকে কবর দেওয়া দৃশ্যটি ভেসে ওঠে। কিম কাঠিতে ভালোভাবে রক্ত লাগিয়ে দানবটির মাথায় আঘাত করে। এরপর সে দানবটির মাথাকে বডি থেকে আলাদা করে দেয়। এতে বং সুস্থ হয়ে ওঠে। এর মানে দানবটি মারা গেছে। যেহেতু কিম বেশ আহত ছিল, তাই কিমকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। মুভির শেষ সিনে দেখা যায় কিম কবর খোঁড়ার কাজ ছেড়ে দিয়েছে। বর্তমানে ইয়ংগিয়ন কাজটি করে যাচ্ছে। একই সাথে হাওরিম এবং বঙ্গিল তাদের আগের পেশায় কাজ করছে। এভাবে এই অসাধারণ সাসপেন্স মুভিটি শেষ হয়ে যায়। বন্ধুরা, আমাদের আজকের মুভি এক্সপ্লেইন ভিডিওটি আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন। আমাদের চ্যানেলে ভিজিট করে চ্যানেলে থাকা এরকম আরও এক্সক্লুসিভ কন্টেন্টগুলো দেখতে পারেন। পরবর্তীতে আবারও ফিরে আসবো নতুন কোনো এক্সপ্লেইন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবার সুস্বাস্থ্য কামনা করে আজ বিদায় নিচ্ছি। গুড বাই।